নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। সবেমাত্র দুর্গাপুজো শেষ হয়েছে, কিন্তু বাঙালির মন এখনও পুজো পুজো করে নাচছে, কারণ কালী পুজো, জগদ্ধাত্রী পুজো পরপর আসছে। আর বাংলার দেবী পুজো বা বাংলার মাতৃপক্ষ সেটা তো কখনোই শেষ হয় না, কারণ বাংলার সবচেয়ে প্রাচীন আরাধনা এই মাতৃ আরাধনা, এবং তার উপর আমরা আবার রয়েছি এখন কালীক্ষেত্র কলকাতায়। তাই সেই মাতৃপক্ষের সুরটাকে আরেকটু টেনে ধরে না হয় আমাদের এবারের এপিসোডটা হোক একটু মায়েদের ওপর দিয়েই, নারীদের ওপর দিয়েই। আজকে আমাদের সঙ্গে থাকবেন দুজন শিল্পী, যাদের প্রদর্শনী এই মুহূর্তে চলছে ওয়েস্ট গ্যালারিতে। আমাদের সঙ্গে থাকবেন দেবিকা মুখার্জি এবং ষোড়শী দাস রয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিল্পী দেবিকা মুখার্জি। তো ওনার সঙ্গে একটু আমরা কথা বলে নিই। প্রথমেই যে প্রশ্নটা করব ম্যাম, এই যে আপনার কাজের মধ্যে একটা ইউনিক স্টাইল দেখতে পাচ্ছি, তো এইটার পেছনের গল্পটা যদি একটু শুনি। এটা আমার নিজে থেকেই তৈরি হয়েছে, আলাদা করে কিছু না, কাজ করতে করতে এই জিনিসটা আমার দাঁড়িয়েছে আর কি। আর ইউনিক কিনা জানি না, এইভাবেই তাড়াতাড়ি কাজ করার একটা প্রবণতা থেকে এইভাবে কাজটা হয়ে যায় আর কি আমার। তো এই যে একটা নিজের মতো করে একটা স্টাইল তৈরি করা, সেটার মধ্যে দিয়ে শিল্পকে তুলে ধরা, তো এই রাস্তাটা তো এত ছোট ছিল না। এটা শুরুটা কেমন করে হয়েছিল? শুরুটা তো যখন শুরু করেছিলাম কিছুই পারতাম না আসলে। আমাদের বিশেষ করে মামার বাড়িতে মানুষ, আসলে মামারা সবাই ছবি টবি আঁকতেন ছোটোবেলা থেকেই। আমি ছবি ওই কীভাবে শিখেছি জানি না, আঁকতে আঁকতেই ছবিটা আঁকা শিখে গেছি আর কি। তারপরে আর্ট কলেজে যাই, সেখানে আরও খানিকটা শিখি। এইভাবেই আস্তে আস্তে নিজের একটা নিজস্ব স্টাইল তৈরি হয়। আমার যারা শিক্ষাগুরু, আমার মামারা, তারা বলতেন নিজের স্টাইলটা তৈরি কর, নিজের। এই ঘষা মাজা করতে করতেই জিনিসটা দাঁড়িয়ে গেছে আর কি, এইরকম একটা জায়গায় পৌঁছেছে। আচ্ছা, এই যে মামাদের হাত ধরে ছবি আঁকা শুরু, তারপর আর্ট কলেজ হয়ে আজকে শিল্পী সত্তা, তো এর মাঝখানে এমন কোনো মাইলস্টোন আছে যেটা যেন একবারের জন্য এসে একটু চেঞ্জ করে দিল পার্সপেক্টিভটাকে, বা জায়গাটাকেই একটু চেঞ্জ করে দিল কাজের? এমনি তো আমার জীবনে তো ঘটনা উত্থান পতন নানান রকম আছে, কিন্তু কাজটা আমরা করে গেছি। হয়তো এই মাঝের কয়েকটা বছর কোভিড, তার পরবর্তী পর্যায়ে আমার কিছু প্রিয়জন চলে গেল, সবই একটু বাধা পড়েছে, কিন্তু কাজটা কোনো রকমে আমি চালিয়ে গেছি আর কি, থামিনি। ছোটোখাটো যেভাবেই হোক করে গেছি, এই আর কি। আর সেরকম কিছু ঘটনা নেই আর কি। আচ্ছা, কোভিডের কথা যখন উঠলই, তো এই বিষয়ে একটা খুব কথা আমরা শিল্পীদের কাছ থেকে শুনি যে কোভিডের পরে শিল্পের বাজারে বেশ একটা চেঞ্জ এসছে। তো সেইটা কি পজিটিভ না নেগেটিভ, বা সেটা কতটা ইম্প্যাক্ট ফেলেছে কলকাতার শিল্পীদের ওপর? আমি একটা জিনিস বুঝি, যেটা আমি চিরকাল শুনে এসেছি, ভালো কাজের কদর কিন্তু চিরকালই ছিল এবং চিরকালই থাকবে। যারা ভালো কাজ দেখতে অভ্যস্ত, বা ভালো কাজ কিন্তু দেখে বোঝা যায় যেটা ভালো কি মন্দ, সেটা কিন্তু আপনি বুঝতে পারেন, সেটা চিরকালই থেকে যাবে। যাদের বিক্রি হবার বা না হবার, আমার মনে হয় সেটা হবে। এখন শুনেছি একটু বাজারটা মন্দার দিকে যাচ্ছে, কিন্তু আমার তো দেখা বেশ কিছু শিল্পী আছে, আমার বান্ধবীর কথাই বলছি, গত বছর আমরা যখন করেছিলাম আমাদের তো বিক্রি হয়েছে, ওর বিক্রি হয়েছিল। হ্যাঁ, এটা না ডিপেন্ড করে ছবির ওপরে, আমার মনে হয় লোকের দেখার ওপরে। বেশ, একটু কথা শুনলাম শিল্পীর, এবার না হয় শিল্পীর সৃষ্টিগুলো নিয়ে একটু গল্প শুনি। অসাধারণ কিছু শিল্পকর্ম এখানে রয়েছে, কিন্তু এই যে দর্শকরা জানেন যে প্রত্যেকটা শিল্পকর্মের পেছনেই কিন্তু একটা না একটা গল্প লুকিয়ে থাকে। তো যাই হোক, এবার একটু সেই গল্পগুলো না হয় শোনা যাক। গল্প বলতে কি, যে খানিকটা নিজের জীবনবোধ, খানিকটা দেখা, খানিকটা না দেখা, খানিকটা রূপকথা, খানিকটা নিজস্ব ভাবনা, যে মনে হয় যেগুলো এগুলো বলা উচিত, মুখে বলতে পারি না, হয়তো ছবিতে বেরিয়ে আসে। যেমন মেয়েদের মুক্তিটা বোধহয় পাওয়া খুব দরকার। যেমন এই মেয়েটি একটা ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া হাতে আছে,
আমরা কিন্তু সবাই উড়ে বেরোতে চাই, কিন্তু কোথাও আমরা একটা গণ্ডিতে আটকে থাকি। কিন্তু এই বেরোনোর একটা প্রবণতা কিন্তু আমাদের মেয়েদের মধ্যে আছে, সেটাই আর কি মেন ছবি। তারপরে এইখানে যেমন কোনো সামাজিক অনুষ্ঠানে এই গসিপ করে না, গসিপ। তারপর এটা তো আমার বাড়িতে দেখা একটা জায়গা, স্টিল লাইফ মতো ছিল, দেখে করা। আর এইটা যেমন কোনো স্মৃতি থেকে করা, কোনো একটা সময় যেটা ঝাপসা, এটা পুরোটা ক্লিয়ার নয়, হচ্ছে মানে কোনো বন্ধু ছিল, কেউ তাকে বলছে এসো বন্ধুত্ব করি, মানে স্মৃতিতে ফিরে যাচ্ছে আর কি। এই যে একটা ক্যানভাস থেকে আর একটা ক্যানভাসে যে ফুলটা দিচ্ছে, জীবন ওই গাছ সেই হিসেবে। আর সুন্দরভাবে থাকো, দুঃখ শোক সবই তো আসবে, আনন্দটা যেন ছবির মধ্যে থাকে, এটাই মেন আমার ছবির মধ্যে দেখানো। এইটাতে যেমন আমার ছবি দেখবে পরী মাঝে মাঝে ফিরে ফিরে আসে, এই পরীরা গল্প করছে, আমাদের মধ্যেই হয়তো থাকে, আমার এটা একটা ধারণা যে আমাদের মধ্যে এরা হয়তো ঘোরাফেরা করে, থাকে আমাদের মতোই, গল্প করে। এই যেমন একজন একজনকে একটা নৌকো দিচ্ছে, আমাদের একটা প্রাকৃতিক বিপর্যয়ের দিকে আমরা কিন্তু চলে যাচ্ছি। আমরা নোয়াজ আর্কের কথা শুনেছি তো, সেটারই খানিকটা রূপক একটা মনের মধ্যে ছিল। ও যেমন ওই নৌকোটা যেন ওকে দিচ্ছে, যে এই নৌকোটা করে আমরা পরবর্তী প্রজন্মের দিকে যেন হেঁটে যেতে পারি। আর এইটা র্যাম্প ওয়ার্ক, এরা মডেলরা যে হাঁটে টাটে ওইটা দেখে করেছিলাম, মানে ভেবে করা। আর এগুলো একটু কিছু চোখে দেখা কিছু ঘটনা, কিছু স্কেচ, ওইগুলো একটু নিজের মধ্যে বাচ্চাদের ছবি মানে আঁকা দেখে একটু ইন্সপায়ার্ড হয়ে একটু ওইভাবে কাজ করার চেষ্টা করেছিলাম। এটা আমি অনেককাল আগে আমাদের কলেজে একবার রাশিয়ান ব্যালে এসেছিলো, অপেরা, সেই অপেরা দেখে আমার খুব ভালো লেগেছে, সেটা মাইন্ডে ছিল, এটা তার থেকে করা ভেবে। এইটা যেমন আমার এই মেয়ে, ওর নাম পারিজাত। তা পারিজাত ফুল তো আমি দেখিনি, কিন্তু এটা এঁকেছি কাল্পনিক পারিজাত, ওকে ভেবেই আঁকা এটা। আর এখানে নানান দেখা, মা জেঠিমা, কোনো সময় হয়তো আমি, কোনো সময় এরম ছিলাম, এটা পথে কোথাও একটা রাজস্থানী বউ বসেছিল সেরকম দেখা। এটা বেসিক্যালি যেটা আপনার কাছ থেকে দেখলাম যে খুব বেশি ব্যবহার হচ্ছে একটু ক্যানভাসের উপর, মানে অ্যাক্রিলিক অয়েল আর প্যাস্টেলের কাজ, অন্য গুয়াশা আছে, ওটা গুয়াশার কাজ। কোন কোন জনারের কাজটা সবচেয়ে, মানে কোন মিডিয়ামের কাজটা সবচেয়ে পছন্দ? আমি অয়েলে করতে খুব ভালোবাসি, যদিও আমি একটাও কাজ এখানে অয়েলে নেই, আমি অয়েল মাধ্যমটা খুব পছন্দ করি। আপনার ছবিগুলোর মধ্যে কোথাও গিয়ে একটা প্রাকৃতিক বার্তা বা অনেক জায়গায় খণ্ড খণ্ড সমাজের চিত্র ফুটে উঠছে, তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন না করে থাকতে পারছি না, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু এক হাতে প্রাকৃতিক বিপর্যয় আর এক হাতে হচ্ছে সামাজিক অবক্ষয়। তো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে একজন শিল্পী হিসাবে আপনি কি বার্তা দিতে চাইবেন? আমি চাইবো ভালো ভাবো, যাতে প্রকৃতি রক্ষা পায়, সমাজ রক্ষা পায়, চিন্তাটাকে পরিশুদ্ধ করা দরকার, এটুকুই বলবো। অনেক ধন্যবাদ দেবিকাদিকে। তো আমাদের সঙ্গে আরও একজন শিল্পী আজকে রয়েছেন, চলুন এবার তার সাথে একটু কথা বলা যাক। আমাদের সঙ্গে আমরা এখন পেয়ে গেছি প্রদর্শনীর আর একজন শিল্পী ষোড়শী দাস রয়কে। তো ষোড়শীদিকে আমি প্রথমেই ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাবো। আর প্রথমেই যে প্রশ্নটা করব, যেটা মানে যে কোনো শিল্পীকেই আমার প্রথমেই যে প্রশ্নটা করতে ইচ্ছে করে, যে এই সৃষ্টির শুরুটা কিভাবে, ছবি আঁকার শুরুটা কিভাবে? ছবি আঁকা শুরু ছোটোবেলা থেকেই, একদম যখন ছোটোবেলায় মা বাবা জন্মদিনে একটা করে ড্রয়িং খাতা দিত, আর ছিল তখন ছোট ওয়াটার কালারের বক্স, তো ওই নিজে নিজে আঁকতাম, একটা মেয়ে বেলুন হাতে দাঁড়িয়ে আছে এরকম আর কি। তো কিছুটা নারী তখন থেকেই আমার পছন্দের বিষয়। তো এবার ওই তখন থেকেই শুরু, এবং থাকতাম আমরা মালদায় ছোটোবেলায়, তো একদম মহানন্দা নদীর ধারটাতে, তো প্রকৃতির মধ্যেই ছোটোবেলাটা আমার কেটেছে, তো সেই তখন থেকেই চলছে আর কি। আর মূলত কোন কোন বিষয়ের ওপর কাজ আপনার পছন্দ? প্রথমেই তো প্রকৃতি অবশ্যই চলেই আসে, মনের মধ্যে রয়েছে সারাক্ষণই, মনে হয় ওই সময়টায় ফিরে যাই ছোটোবেলার ওই প্রকৃতির মাঝখানে। আর সেই জন্য প্রকৃতিটা তো অবশ্যই প্রথমেই আসে,
এবং এখন তো যেহেতু একটা সমাজের মধ্যে রয়েছি এবং মা হিসেবে এখন আমার মেয়ে আছে, তো তারও একটা প্রোটেকশনের কথা সারাক্ষণই চিন্তা চলে আসে এখন, কারণ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে, তো সেই জিনিসগুলোও আসে আমার ছবিতে। তো এটা জোর করে কিছু না, নর্মালি আঁকতে আঁকতে এই দুটো বিষয়ই ছবির মধ্যে চলে আসে। পার্টিকুলার কোন ধরনের মিডিয়ামগুলোকে আপনি বেছে নেন সবচেয়ে বেশি? আমার কাজ করতে ভালো লাগে বিভিন্ন মিডিয়ামে। আমি কোনো সময় অ্যাক্রিলিকে করি, কোনো সময় চারকোল ইউজ করি, প্যাস্টেল ইউজ করি। তো এক এক সময় মানে এটা আমার মনে হয় যে হয়তো যে সময় যেরকম মুড থাকে সেরকম সময় মানে মিডিয়ামটা বা বেসটা যেটাই নিই আমি, ভাল লাগছে করতে করে গেলাম কিছুদিন। কোনো সময় ইঙ্কে কাজ করলাম। তো এখন কিন্তু এই এক্সিবিশনের ম্যাক্সিমাম কাজই অ্যাক্রিলিকে, সবগুলোই প্রায় অ্যাক্রিলিকে করা। বেশ, তাহলে সেই কাজগুলো নিয়ে একটু গল্প শোনা যাক। অবশ্যই। এই কাজটা যেমন পুরোটাই অ্যাক্রিলিকে ক্যানভাসে করা। এখানে একটা পুরোটাই রয়েছে একটা স্বপ্নের মতন, যে এরম একটা জায়গা স্বপ্নে ভাবি আর কি, যেখানে পরীর মতো ডানা মেলে উঠতে পারবো। তারপরে প্রতিবন্ধকতা যে আছে মহিলাদের, যে তাকে একটা প্রোটেকশান দেওয়া। হ্যাঁ, তো সেই একটা নেচারের মধ্যে, নেচারটাও এখন ভীষণ প্রয়োজন আমাদের প্রোটেকশান দেওয়া। তো এই দুটো বিষয় নিয়ে এই ছবিটা। এটাও প্রকৃতি নিয়েই করা। এখানে অনেকটা মানে অনুরণন আর কি, তো কিছুটা সরস্বতী, দেবী সরস্বতীর মতন একটা সে বীণা বাজাচ্ছেন। হ্যাঁ, তো একটা অনেকটা মহিলাকে প্রোটেকশানের জন্যে একটা প্রোটেকশন করছে একটা, এটা আমি বলবো না একটা পশু বলে সে অশুভ কিছু, কিন্তু একটা আমাদের যেটা ধারণা আসে আর কি সেই হিসাবে। তো এরমভাবেই প্রকৃতির মাঝখানে এটা দেখিয়েছি আর কি। এখানে দেবীকে দেখিয়েছি যে দেবী দুর্গা, যেখানে সরস্বতী, লক্ষ্মী সরস্বতী পাশে রয়েছেন, এখানে শিব আছেন। তো তিনি এই প্রকৃতির মাঝখানে যেমন প্রকৃতিকে রক্ষা করার জন্য রয়েছেন, সেরকম চেষ্টা করছেন লক্ষ্মী সরস্বতী তাদেরও রক্ষা করে সামাজিক আর কি। এই যে বললাম বাঙালির মাতৃপক্ষটা কিন্তু শর্ট করে শেষ হয় না, বাঙালির মাতৃবন্দনা চলতেই থাকে, এবং এই এপিসোডটার মূল বিষয়টাই ছিল সেটা কিন্তু আরও বেশি করে যেন ফুটে উঠছে সরস্বতীর কাজগুলো দিয়ে। যাই হোক, পরের ছবির গল্পে যাই। আচ্ছা, এইগুলো ল্যান্ডস্কেপ করেছি, প্রকৃতি পুরোটাই প্রকৃতির ওপরে করা। এখানে পরের ছবিগুলো, এইখানে সমস্ত মহিলাদেরই বিভিন্ন মুডগুলো রয়েছে, তাদের অভিব্যক্তিগুলো বিভিন্ন সময়। ওখানে কালী মাতার মতনও একটা মুড এসছেন, আর এই প্রত্যেকটাই আর কি এক এক সময়ের মুডগুলোকে দেখিয়েছি। এটা প্রোটেক্টার একটা মানে প্রোটেকশন করছে, যে একটা ফিগার দুটো, যেখানে নেচারকেও প্রোটেক্ট করছে, একটা মানুষকেও প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। তো নেচারের মধ্যে দিয়ে এটাই, এগুলো প্রত্যেকটাই তাই নেচারের মধ্যে রয়েছে। কোনো বিভিন্ন সময়ের ছবি, এটা যেমন রাত্রেবেলার একটা ছবি তুলে ধরেছি। তো এখানেও সমস্তগুলোই সব মহিলাদের, বিভিন্ন নারীদের আর কি প্রকৃতির মাঝখানে রয়েছেন এবং তাদের বিভিন্ন সময়ের মুডগুলোকে তুলে ধরে। বেশ, তো এবার একটু একটা অন্যরকম প্রশ্ন করি, যে ছবিগুলো দেখতে দেখতে প্রচণ্ডভাবে একটা কৌতূহল মনে জাগছে, কোথাও গিয়ে একদম অন্যরকম একটা নিজস্ব টাচ রয়েছে ছবিতে, একটা নিজস্ব স্টাইল রয়েছে, এই স্টাইলটা ডেভেলপ করার পেছনে করে গল্প? স্টাইল বলতে অ্যাকচুয়ালি আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে মাস্টার্স করেছি। তো আমরা তো তখন স্টাডি করতাম, মানে তারপরে করতে করতে এবার যখন নিজে কাজ করা, নিজের কাজ বলতে নিজের থেকে কাজ করা, পেন্টিং করতে 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 একটা মনে হয় স্টাইল এসছে কিনা জানি না, কিন্তু ওই করতে করতে আসে। এটা তো হট করে আজকে বসলাম একটা আমার স্টাইল হয়ে গেল হয় না, আজকে দীর্ঘদিন ধরে চর্চা করতে করতে হয়তো একটা মনে হচ্ছে একটা স্টাইল হয়েছে আর কি। আচ্ছা, এখানে এই যে শিল্পী জীবনে কোনো বিশেষ কেউ ইন্সপিরেশন হিসেবে আছেন? ইন্সপিরেশন বলতে দেখুন, যারা মানে যারা এখনকার মানে
শিল্পীরা যারা রয়েছেন তাদের তো মানে যারা বর্ষিয়ান শিল্পীরা তারা তো অবশ্যই ইন্সপিরেশন, যে এত সুন্দর কাজ করছেন, আর যারা এজেড এত বয়স অনুযায়ী এত কাজ করে যাচ্ছেন, সেটাই আমার কাছে ইন্সপিরেশন লাগে আর কি, যে না ওনারা কাজ সোজা মানে আসল কথা হচ্ছে কাজ করতে হবে, তো সেই কাজটা করে যাওয়া, এটাই আমার মনে হয়। আলোচনা এগোচ্ছে, কিন্তু আমাদের হাতে আরো কয়েকটা ছবি রয়েছে, সেই ছবিগুলোর গল্প শোনা আমাদের বাকি রয়েছে, সেগুলোর গল্পটা শুনেই নি এর মাঝে। হ্যাঁ, এইখানে এটাও রয়েছে, এটাও যেমন পাখি রয়েছে, একটি মহিলা বসে আছে, তো তার একটা মুড নেচারের মধ্যে এসে বসে আছে। ওই ছবিটাও যেমন, ওটাও তাই, একটা মানুষের নারীর আর কি প্রকৃতির মাঝখানে, সবটাই আমার প্রকৃতির নারীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এটাও তাই, প্রোটেকশন, একটা চাঁদ ধরতে যাচ্ছে, মানে ব্যাপারটা ওরকম আর কি, যে স্বপ্নের জায়গা। চাঁদটা আমরা তো সেরকমভাবেই কল্পনা করি, তো এখানে পশু পাখি রয়েছে, গাছপালা রয়েছে, তার মাঝখান দিয়ে নেচারের সাথে ওতপ্রোতভাবে যা জড়িত। এই ফেসগুলোও তাই, মুখটা পুরো হচ্ছে অভিব্যক্তি, তার যেটা বেরোচ্ছে আর কি, সেটা পুরোটাই হচ্ছে নেচার রিলেটেড। এই যে অভিব্যক্তির কথা বললেন, এই যে শিল্পীর যে প্রকাশ, রঙের মধ্যে দিয়ে, তুলির টানের মধ্যে দিয়ে মনের ভাবটাকে যে প্রকাশ করার উপায়টা, সেটা মানে সত্যি অতুলনীয়। যাই হোক, আমার মতো আনারের খুব একটা বেশি বিশ্লেষণ এখানে মানায় না, যেখানে শিল্পী নিজেই ছবির বিশ্লেষণ দিয়েছেন। তবে এই ভিডিওটা কিন্তু ইনকমপ্লিট থাকবে একটা বিশেষ অংশ ছাড়া। চলুন সেই দিকটা এবার আমরা এগোই। আলোচনা তো বেশ হলো অনেকটাই, কিন্তু এই যে বাঙালির উৎসবের মুড যখন থাকে, আড্ডা ছাড়া সেটা একেবারে ইনকমপ্লিট থাকে। তাই এই উৎসবের মরশুমে আড্ডার এসেন্সটা আমরা কিভাবে আর বাদ দিই। তো আলোচনা শেষে না হয় একটুখানি আড্ডা জমুক এই এপিসোডটায়। এখন আমার সঙ্গে দুজন শিল্পী রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন দেবিকা মুখার্জি, এবং আমার বাঁদিকে রয়েছেন ষোড়শী রায়। তো ওনাদের সাথে এবার একটু জমিয়ে আড্ডা হোক। তো এই যে দুজনের একসাথে এক্সিবিশন করছেন, দুজনের এই সম্পর্কের সূত্রপাত কিভাবে? সম্পর্কের সূত্রপাতটা মজারই বলবো, কারণ ও দেবিকা ছিল হচ্ছে ও পাস আউট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, আর আমার হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজ, দু জায়গায়। কিন্তু আমরা কলেজে যখন পড়তাম তখন গেছি শিয়ালদা স্কেচ করতে যেতাম, সেই স্টেশনে, শিয়ালদা স্টেশনে বসে স্কেচ করতাম, তারপরে আউটডোরে যেতাম। তো আমাদের সব মানে একসাথেই সব হতো আর কি, আর সব বিভিন্ন ইন্ডিয়ান আর্ট কলেজের বন্ধুরা, তো সব গিয়ে ওই জায়গাটায় গিয়ে আমরা সব একসাথে হয়তো পাশাপাশি বসে স্কেচ করেছি। করতে করতে একটা কে কোন কলেজের ব্যাপারটা তখন আর ছিল না, তো এরমভাবে আলাপটা হলো। তারপরে সেটা বন্ধুত্বে পৌঁছলো যখন দেখা গেল যে আস্তে আস্তে মানসিকতার মিল হচ্ছে। সব বন্ধুত্ব তো থাকে না, তো এত বছর হয়ে গেল, তো রয়েছে যখন মানসিকতার কোথাও একটা মিল আছে, তো সেই জন্যে তারপর আমরা এক্সিবিশন করেছি বেরিয়েও। তা কিছুদিন গ্যাপটা হয়ে গেছিলো, আবার না এবার আমরা আবার কাজ করি, আমরা কোনোদিনই মানে একদম অফ করে দিইনি কাজ, তো ও কাজ কন্টিনিউ করেছে, আমিও করেছি, তো আবার শুরু করেছি আর কি একসাথে। না, এই যে দুজনের একসাথে এক্সিবিশন করার যে ব্যাপারটা, এই গল্পটা শুরু হলো কি করে? আসলে আমাদের এর আগে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা বেশ দু এক ক্ষেপ চলেছিল, কিন্তু তারপর সেই গ্রুপটা ভেঙে যায়। এখন আমি দেখলাম ও আর আমি মোটামুটি একরকম চিন্তাভাবনা রাখি, একটা গ্রুপ ভেঙে যাওয়ার, সেই গ্রুপটা আমরা দুজনেই প্রায় তৈরি করেছিলাম, সোজা কথা মানে তৈরি করেছিলাম, ভেঙে যেতে আমাদের খুব একটা মনে কষ্ট হয়েছিল যে কোনো একটা জায়গা থেকে। মানে 7 জন 8 জন আমরা সবাই মহিলা ছিলাম। এবার তখন আমি দেখলাম যে ও দেখলো, আমিও দেখলাম যে দুজনকে ছাড়া করতে পারবো না। মানসিকতার মিল না থাকলে একটা গ্রুপ মেনটেন করা যায় না। হ্যাঁ, আমরা বেশি লোকের দরকার নেই, তখন আমরা এটাই ডিসিশন নিলাম যে দুজনে মিলেই করব। পরবর্তীকালে কি হবে জানি না, কিন্তু এই মুহূর্তে আমরা এই কারণেই দুজনে মিলে আছি, মানসিকতার মিল। আমাদের মধ্যে কোনো এখনো অবধি কোনো সংঘাত নেই। না, এটা কিন্তু খুব গ্রুপে
একটা দেওয়াল নিয়েও মানে গন্ডগোল হয়ে যায় যে তুই এই দেওয়ালটা নিলি কেন, আমি এই দেওয়ালটা নেবো, এরকমও হয়ে যায়। তারপর ধরুন কারো একটা ছবি বিক্রি হয়ে গেল, তখন অন্যজনের মন খারাপ হয়ে গেল। আমাদের মধ্যে সেটা নেই, এখনো অবধি তৈরি হয়নি। আমরা কখনো কাউকে করি না, মানে দুজনেই দুজনকে অ্যাপ্রিস যা হয়। আগের বারে তো আমি তো সামান্য কটা ছবি দিয়ে শুরু করেছি, ও পুরোটাই, ওর অনেক ছবি ছিল, হ্যাঁ, কিন্তু কখনো এটা মনে হয়নি। ও আমাকে সবসময় এনকারেজ করেছে, তুই কর না। আমি মাঝখানে কিছুদিন আমি ছবি আঁকাটা, মানে পারিবারিক প্রবলেমের যে কোনো কারণেই হোক, আমি ছবি আঁকাটা বেশ একটু ডাউন হয়ে গেছিলো। ও আমায় উৎসাহ দিয়ে তুই যে কটা পারিস তুই আঁক। তারপরে এটা আমরা সেকেন্ড টাইম আবার এবারে আমি দেখলাম আরেকটু বেশি ছবি দিতে পেরেছি, এই আর কি। মানে বেশ সুন্দর একটা বন্ধুত্বের গল্প, খুব সুন্দর একটা বন্ধুত্বের গল্প। এবার এই যে দুজনে একসাথে এক্সিবিশন করছেন, এখানে কোনো, মানে এটা দ্বিতীয় বছর বললেন সম্ভবত, তো কলকাতার বাইরে কোনো প্ল্যান আছে? হ্যাঁ, প্ল্যান তো অবশ্যই আছে। একটু ইচ্ছা আছে দিল্লিতে করার, আর বোম্বে, ব্যাঙ্গালোরে যাওয়ার ইচ্ছা আছে। এখন ব্যাপার হচ্ছে শুধু ছবি এঁকে মানে যাওয়াটা হচ্ছে, আঁকছি ঠিক আছে, যেতে গেলেও তার একটা প্রিপারেশন লাগে। তো আমি তাও একটুখানি এখন বেরোনোর মতন পরিস্থিতি সব কিছুই তো আছে, ওর এখন একটু সেই ক্ষেত্রে অসুবিধা। তো চেষ্টা করছি যে অ্যাডজাস্ট করে যদি দুজনে যাওয়া যায়। আমি তাও গিয়েছি, করেছি, তো ও মাঝখানটায় ওর একটু অফ হয়ে গেছে, তো আবার চেষ্টা করছি গিয়ে, মানে ইচ্ছে আছে আর কি শুরু করার। যে প্রশ্নটা না করলে এপিসোডটা একেবারে ইনকমপ্লিট হয়ে থাকবে, সেটা হচ্ছে যে এই সবে দুর্গাপুজো গেছে, কালী পুজো আসছে, শুরুতেই যেটা বললাম, আর সঙ্গে আমরা কিন্তু আবার দুজনকে পেয়ে গেছি একদম মাতৃরূপেণ সংস্থিতা। তারা দুজনে কিন্তু সংসার সামলে, সন্তান সামলে এই শিল্পী সত্তাটাকে এইভাবে লালন পালন করছেন, এবং এতটা প্রফেশনালি সব কিছু ম্যানেজ করেন কিভাবে? একটা কথা বলি, ইচ্ছে যদি থাকে আপনি যেভাবেই হোক সেটা ম্যানেজ করতে পারবেন। ইচ্ছে যদি থাকে, ইচ্ছেটাই বড় কথা, মানে এটাই শেষ। মানে আপনার আপনি নিজেকে দিয়েই দেখুন, কালকে কিভাবে এসছেন, আজকে কিভাবে এসছেন, নিজেকে দিয়ে আপনি বুঝুন। ইচ্ছেটাই মেন, ওটাই সব কিছুর মানে আসল কারণ আর কি। আচ্ছা, যেহেতু দুজনেই মা এনারা, তাই এই প্রশ্নটা করতে হচ্ছেই যে এই যে চারপাশে দেখতে পাচ্ছি যাদের আপনাদের ব্রেন চাইল্ড, সেই ব্রেন চাইল্ডদের সঙ্গে আপনাদের সন্তানদের, আপনাদের ছেলেমেয়েদের কীরকম সম্পর্ক? আমার তো আমি যেহেতু ডিসকন্টিনিউ ব্যাপারটাই নেই, প্রথম থেকেই করে গেছি পরপর। মেয়ের 3 মাস বয়স থেকে, মানে তার আগে থেকেই তো যেহেতু আমি ছবি আঁকি, তো শুধু ছবি আঁকা না, আমি একটি কোম্পানি ফেভিকল পিডিলাইট কোম্পানির সাথে যুক্ত আছি। তো আমি বিভিন্ন জায়গায় যাই ওয়ার্কশপ করতে। তো এবার ওয়ার্কশপ করতে ওই জন্য বেরোতেও হয় আমার স্কুলে কলেজে যাই, এখানেও কলকাতাতেও করি এবং বাইরেও যেতে হয়। তো আমার মেয়ে সেরমভাবেই অভ্যস্ত যে, আর যখন কাজটাও করি এবার ওইটাই দেখে 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 বড় হয়েছে আর কি। তো ওর এখন ও ছবিটা, আমার এটাই ভালো লাগে যে একটা ছবি এঁকে ওকে যদি দেখাই যে এটা দেখতো, ও কিন্তু বুঝতে পারে ছবিটা কি। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কিন্তু ও বোঝে যে এটা কি, কোন জায়গাটা কি করলে ঠিক হবে, বা ভাল লাগছে কি না, সাবজেক্টটা কি ও বলতে পারে। সেটাই আমার কাছে মনে হয় অনেক পাওয়া। না, অনেকে আপনাদের অনেক ছবিতে দেখলাম মেয়েকেও সাবজেক্ট করে তুলেছেন, সেই বিষয়টায় মেয়ের কেমন রিয়াকশন ছিল? সত্যি কথা বলবো, এই ছবিটা যখন প্রথম এঁকেছি একটু কালো কালো মতো ছিল। ও প্রচণ্ড না আগে ছবিতে ভয় পেত, মানে ভয় পেত। কিন্তু আগের ঘটনা বলি, যেদিন এটা ডিসপ্লে হলো, যে আলোটা জ্বললো, তখনও দেখলো ছবিটা পাল্টে গেছে, তখন কিন্তু ওটার উপর ও ইন্টারেস্ট নিচ্ছে। কিন্তু এমনি যখন প্রাথমিক পর্যায়ে ছবিটা আমি আঁকছি, একটু ভয় পাচ্ছিল। মানে এটা আগের ক্ষেত্রেও হয়েছে, তবে আগের থেকে ভয়টা ওর কেটেছে। এবং আজকে দেখলাম, বললাম মা তুমি এইখানে একটুখানি গয়না করলে না, একটু এই করলেন, আমাকে আজকে বলছে, হ্যাঁ সাজেশন দিচ্ছে। সেটাই এক পাওনা আর কি, পাচ্ছি।
এটুকু যে বললো এটাতেই, যে ওর যে ভয়টা কাটিয়ে ও ছবিটার মধ্যে এবং ও কিন্তু রেগুলার আসছে, আগের এক্সিবিশনেও প্রতিদিন এসছে, এখানেও প্রতিদিন আসছে। এই যে ব্রেন চাইল্ডের সাথে মানব শিশুর যে সুন্দর কম্বিনেশনটা এবং তাদের এই যে সহাবস্থান, সেটা বোধহয় একই সাথেই শিল্পী সত্তা এবং মাতৃসত্তাকে প্রচণ্ডভাবে পরিপূর্ণ করে দেয়। আর যাই হোক, খুব বেশি একটা জাস্ট বলি যে এখন সমাজে বিভিন্ন যে বাচ্চা মহিলাদের বা বাচ্চা অল্প বয়সী মেয়েদের ওপর যে বিভিন্ন রকম আসছে আর কি, ঝড় আসছে বলবো। তো সেক্ষেত্রে আমারও মা হিসেবে তখন ও যখন বেরোয় টেরো একটা চিন্তা হয়। তো সেই জন্য ছবিতেও কিন্তু প্রত্যেকটা ছবিতে আছে একটা প্রোটেকশনের ব্যাপার। প্রোটেকশন প্রত্যেকটা ছবিতে কেউ প্রোটেক্ট করছে, হয় নেচারকে করছে, নয় একটা মানব শিশুকে আর কি। তো এই জিনিসটা চলে আসে, মানে যেহেতু সারাক্ষণই মাথায় একটা ঘোরে, তাকে প্রোটেকশন কিভাবে দেব, তো এটাই আর কি। অনেক ধন্যবাদ সরস্বতী আর দেবিকাদিকে। আজকে যে একদম অন্য রকম এপিসোডটা, সেটা শেষ করতে মন চাইছে না, আরও বেশ কিছুক্ষণ গল্প শুনতে ইচ্ছা করছে। আর যেহেতু একটু আড্ডা জমে গেছেই, তো আড্ডা তো চালাতে ইচ্ছা করছে, কিন্তু কি করা যাবে, এপিসোডের সময় তো সীমাবদ্ধ, আমাদেরকে শেষ করতেই হবে সময়। তবে এটুকু বলবো, এখানে শুধুমাত্র কিন্তু কয়েকটা শিল্পকর্ম আপনাদের সামনে তুলে ধরলাম না, আপনাদের সামনে কিন্তু এই শিল্পকর্মগুলোর মধ্যে দিয়ে, শিল্পীর বক্তব্যের মধ্যে দিয়ে সামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক পরিস্থিতির বেশ খানিকটা চিত্র উঠে এলো। এবং সেই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের কি কর্তব্য, সেটাও উঠে এলো। এই প্রকৃতি তো আমাদেরই, আর এই সমাজটাও আমাদের, তাই তার অবক্ষয়কে রোধ করতে আর তাকে রক্ষা করতে কিন্তু আমাদের মতো সাধারণ নাগরিকদেরকেই এগিয়ে আসতে হবে। আর সেইটাই যেন আজ খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন আমাদের এই দুজন শিল্পী। আর মাতৃপক্ষের পরে সত্যি এরকম একটা এপিসোড আমাদেরকে অত্যন্ত সমৃদ্ধ করলো। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।